ভারতের চৌকস গোয়েন্দা সংস্থা র, যাদের প্রধান দায়িত্ব দেশের বাইরের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। একটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাইরে থেকে মনে হয় লক করে দেওয়া হচ্ছে। কিন্তু অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ফেসবুক পেজে দাবি করেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার আরেকটি নতুন টিম বাংলাদেশে প্রবেশ করেছেন। এই নতুন টিমটি প্রবেশ করার প্রধানত আন্তর্জাতিক গোয়েন্দা অঙ্গনের নতুন এক আলোচনার জন্ম দিয়েছে ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাম্প্রতিক তৎপরতা। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের 27 ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেছেন ভারতের গোয়েন্দা সংস্থার একদল কর্মকর্তা ভিন্ন নামে ও পরিচয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সঙ্গে পুরোপুরি মিশে যাবে এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অন্যতম বৃহৎ ধর্মভিত্তিক একটি দল জমিয়ত উলামায়ে ইসলামের একজন শীর্ষ নেতা। তিনি হচ্ছেন মঞ্জুর আহমেদ মেঙ্গাল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গোপনে ভারতীয় রয়ের বাংলাদেশে প্রবেশের চাঞ্চল্যকর তথ্য ফাঁস, বাংলাদেশ নিয়ে ভারতের নতুন নীল নকশা, দেশজুড়ে চলা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে চলমান অভিযানের ঘটনা এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে নতুন মোড় নেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। 27 ফেব্রুয়ারি সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি রয়ের আরেকটা দল বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান। নির্বাচনের আগে বাংলাদেশে রয়ের একদল অপারেটিভের প্রবেশ কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্ত ইস্যু সহ নানা ঘটনায় বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ। গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন বাংলাদেশের চিকেন নেক ঘুরে গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। এর ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা? এর আগে 24 জানুয়ারি 2025 সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় 2024 সালের 6 নভেম্বর রয়ের দুই শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কনজক তাশি খাম্বা ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা। সায়ের দাবি অনুযায়ী ওই সফরে রয়ের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান। হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ। শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইসকন সহ নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা। এসব অভিযোগ শুধু কথার কথা নয়, হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তা রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন। ভারতীয় গণমাধ্যমেও এমন কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে র এজেন্টরা নিজ মুখে অপারেশনের কথা বলেছেন। রয়ের সাবেক ফিল্ড বস অমর ভূষণের নিজের লেখা ও সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে পদচ্যুত শেখ হাসিনার সময় জঙ্গি দমনের নামে র্যাব বা অন্যদের হাতে গ্রেফতার জঙ্গিরা অনেকেই ছিল রয়ের হাতে বন্দী, যাদের দেখিয়ে কৃতিত্ব নিয়েছে পুলিশ ও র্যাবের সাবেক বস বেনজির ও মনিরুল। তাই এবার যখন নতুন করে রয়ের এজেন্ট বাংলাদেশে আসার তথ্য পাওয়া যাচ্ছে তখন এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। এবং এটি আসলে যে ডেভিল হান্টের যে দেখার জন্য মূলত সদস্যরা বস্তি থেকে যে মাদক, সেই মাদকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। ওদিকে আরো রুম আছে।
আমরা আমরা একটু আরেকটা ইয়েতে যাচ্ছি। এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে তৈরি করা হয়েছে যেন একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক অবস্থা, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থা কিন্তু ওরা তৈরি করে রেখেছে। অর্থাৎ একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে, এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে, এবং ধারণা করা হচ্ছে এটি বাইরে থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে। কিন্তু এটি দেখলে বোঝা যায় যে এখান থেকে বের হওয়ার রাস্তা, কিন্তু এটা বের হয়ে বাইরে থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা, পলাতক আছে কিনা, এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা, এবং দেশীয় যে অস্ত্র বিষয়টি আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন। সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন। ঠিক ইতিমধ্যে খোলা হয়েছে। আমরা একটু চাচ্ছি যে আসলে ওই পাশে আসলে কি দেখা যায়। আমরা একটু সাবধান হয়ে আছি। আচ্ছা, ঠিক আছে, ভাই মাথা নকশা করেন। আপনারা যেমনটি জানেন যে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থার উন্নতিকল্পে জেলা প্রশাসন গাজীপুর এবং গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প এবং উত্তরা সেনাবাহিনী ক্যাম্প এর সাথে আমাদের আজকের অভিযানে সংশ্লিষ্ট ছিলেন বিজিবি, র্যাব এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ। আমাদের আজকের এই যৌথ বাহিনী অভিযানে আপনারা জানেন যে মাজার বস্তি যে এলাকা, এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এইসব এলাকার মানুষজন জড়িত, এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি, এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয়, এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক সেবী, মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি, এবং আমাদের বেশ কিছু মাদকদ্রব্য সহ যে দেশীয় অস্ত্রশস্ত্র আমরা আজকে জব্দ করেছি সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব। এবং আমাদের এই অভিযানটি আমরা আশা করছি যে সামনে যে রমজান মাস, এবং এই রমজান মাসের এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে অবনতি হতো বলে আমাদের ধারণা ছিল। সেই কারণেই আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সঙ্গে পুরোপুরি মিশে যাবে এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অন্যতম বৃহৎ ধর্মভিত্তিক একটি দল জমিয়ত উলামায়ে ইসলামের একজন শীর্ষ নেতা। তিনি হচ্ছেন মঞ্জুর আহমেদ মেঙ্গাল। বড় অদ্ভুত বিষয়, তার এই বিষয়টি নিয়ে বাংলাদেশে কোনো আলাপ আলোচনা নেই, কোনো ধরনের বিরোধিতা নেই। মঞ্জুর আহমেদ মেঙ্গাল তিনি যে বক্তব্যটি দিয়েছেন তা হুবহু এরকম, বাংলাদেশ আপনাদের অপেক্ষায় আছেন। কাদের অপেক্ষায়? তিনি পাকিস্তানে বসে একটি সমাবেশে বক্তব্য দিচ্ছেন, পাকিস্তানিদের উদ্দেশ্যে বলছেন বাংলাদেশ আপনাদের অপেক্ষায় আছে। ওটা পূর্ব পাকিস্তান ছিল, পরে বাংলাদেশ হয়েছে, কিন্তু ওটা আর পাকিস্তান থাকবে না, পূর্ব পাকিস্তান থাকবে না, ওটা পুরোপুরি বাংলাদেশের সঙ্গে মিশে যাবে। बांग्लादेश आपके इंतजार में है, इंशाल्लाह मशरिकी पाकिस्तान नहीं रहेगा, एक पाकिस्तान होगा। এই মঞ্জুর আহমেদ মেঙ্গাল তিনি গত জানুয়ারি মাস দেড়েক আগে তিনি বাংলাদেশ সফর করে গেছেন। বাংলাদেশের সিলেট সহ বিভিন্ন অঞ্চলে তিনি বয়ান দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তরঙ্গ সম্পর্ক কোনো সমস্যা নেই। এই গ্লোবালাইজেশনের যুগে প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আপত্তি নেই। কিন্তু পাশাপাশি আমরা যেমন ভারতের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যে বা তাদের নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে আমরা বিরোধিতা করছি, আমরা ভারতের আগ্রাসন কোনোভাবেই মানতে পারি না, ঠিক একইভাবে পাকিস্তানের ক্ষেত্রেও তো আমাদের একই ধরনের আচরণ হওয়ার কথা। যাই হোক, সে বিষয়ে পরে আসছি। আমি কয়েকটি ঘটনা পরপর তুলে ধরি। গত কয়েকদিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার তিনি কি বললেন? বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। আবার জামাতে ইসলামের একজন নেতা কদিন আগে তিনি মন্তব্য করলেন
পাকিস্তান ভাঙা হয়েছিল ভারতের ষড়যন্ত্রের কারণে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়নি, পাকিস্তানকে দুটুকরো করা হয়েছিল ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে। আবার যখন গত 5 ফেব্রুয়ারি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর যে 32 নম্বরের বাড়ি, ঐতিহাসিক স্থাপনাটি বুলডোজারের সঙ্গে গুড়িয়ে দেওয়া হলো, তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি করা হয়েছিল, নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যে সেখানে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছিল। খুবই স্বাভাবিক, বিশ্বাসঘাতক তো হওয়ারই কথা। যদি জামাত ইসলামের একজন নেতা বাংলাদেশে বসে বলেন যে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙা হয়েছিল, সেই পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রকারী হিসেবে, অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে বিশ্বাসঘাতক তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলাই যায়। তো ডিফেন্স পাকিস্তান যে এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট দিয়েছিল, নিশ্চয়ই তারা মিথ্যে কিছু বলেনি, তাই না? এই হিসেবে এলে এবং মোহাম্মদ আলী জিন্নাহকে বাংলাদেশের জাতির জনক হিসেবে ঘোষণার দাবি করা হয় 5 আগস্টের পরে এই বাংলাদেশে বসে জাতীয় প্রেস ক্লাবে, সেটি নিয়েও কারো মুখে কোনো টু শব্দটি নেই। এই যে ডিফেন্স পাকিস্তান, এটা আমিও আগেও বলেছি, ডিফেন্স পাকিস্তান মানে পাকিস্তানের সামরিক বাহিনী কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট এটি নয়, কিন্তু তিনি একজন সাংবাদিক এবং প্রতিরক্ষা বিশ্লেষক। তিনি প্রতিরক্ষা, ভূ রাজনীতি এবং বৈশ্বিক নানান সংকট এবং বিশেষ করে আফগানিস্তান বিষয়ে তিনি তার মতামত ব্যক্ত করেন, বিশ্লেষণ করেন। এই ধরনের ব্যক্তিরা বা মঞ্জুর আহমেদ মেঙ্গাল তার মতো ব্যক্তিরা যখন এই ধরনের কথা প্রকাশ্যে বলছেন, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিশে যাবে, আরও অনেক কিছু, সেইখানে আমাদের এখান থেকে তেমন কোনো প্রতিবাদ ওঠে না। আমি আগেই বলেছি, আমরা সবাই কেউ পাকিস্তানি হয়ে গেছি, কেউ ভারতীয় হয়ে গেছি, কেউ রোহিঙ্গা হয়ে গেছি, আমরা কেউ আর বাংলাদেশি নেই। যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উচ্চারণ করেন বাংলাদেশকে ইঙ্গিত করে যে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন সবাইকে প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, তখন আমরা আমাদের খুব সাংঘাতিক প্রতিক্রিয়া ব্যক্ত করি। প্রতিক্রিয়া ব্যক্ত করারই কথা। যখন কর্ণাটকের একজন এমপি সংসদ সদস্য তিনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভারতের সেনাদের পাঠানো উচিত বাংলাদেশে, তখন আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত, আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করি, করারই কথা। কিন্তু যারা একপাক্ষিকভাবে শুধু ভারতের এই বক্তব্যগুলোর বিরোধিতা করছেন কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে চুপ রয়ে আছেন, তখন সেখানে তো আমাদের নানান ধরনের সন্দেহ হতেই পারে যে সেই গোষ্ঠীটি কারা, কি চায়। থামছে না ডাকাতি, রাতের আতঙ্কের নাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রশাসনের নাকের ডগায় 48 ঘন্টায় 3টি দুর্ধর্ষ ডাকাতি, টার্গেট প্রবাসীদের গাড়ি ও নতুন মোটরসাইকেল। মহাসড়কে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে একের পর এক ডাকাতির ঘটনা বেড়েই চলেছে, কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। ডাকাত দলের প্রধান টার্গেট প্রবাসীদের গাড়ি, এরপর মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। ফলে রাতে যাত্রী ও যানবাহনের চালকদের কাছে আতঙ্কের জনপদ এখন মহাসড়ক। সন্ধ্যা নামার পর মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। গত 3 দিনে মহাসড়কে কুমিল্লার 14 গ্রাম ও সদর দক্ষিণ থানার নাকের ডগায় একই কায়দায় 3টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে ডাকাতির ঘটনা ঘটলেও 5 আগস্টের পর তা বেড়েছে। বিমানবন্দর হয়ে দেশে ফেরা প্রবাসী, মোটরসাইকেল চালক ও গাড়ি চালকরা বেশি ডাকাতি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এসব ঘটনায় ঝামেলা এড়াতে মহাসড়কে ডাকাতির শিকার ব্যক্তিরা মামলা করতে চান না। অনেক সময় পুলিশ ও ডাকাতির ঘটনায় ছিনতাইয়ের মামলা কিংবা শুধু ডিজি নিয়ে দায় শেষ করে। কিছু ঘটনায় হওয়া মামলায় ডাকাত দলের সদস্যরা ধরা পড়লেও জামিনে বেরিয়ে ফের ডাকাতিতে জড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। সরেজমিনে ঘুরে জানা যায়, শনিবার ভোর থেকে 6টার দিকে 14 গ্রাম থানা থেকে 500 গজ দূরে মহাসড়কের ফাল্গুনকড়া এলাকায় বেলাল হোসেন নামে মালয়েশিয়া প্রবাসী এক তরুণের প্রাইভেট কারকে পিকআপ ভ্যানের মাধ্যমে চাপা দিয়ে মোবাইল ফোন, সোনা, নগদ টাকা সহ তার সর্বস্ব লুটে নেয় ডাকাত দল। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা। গত 48 ঘন্টায় একই এলাকায় একই কায়দায় এবং একই সময় বৃহস্পতিবার কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের গাড়িতে হামলা চালিয়ে ডাকাত দল তার সর্বস্ব লুটে নিয়ে যায়। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার উত্তর সোনাপাহাড় গ্রামের আব্দুল খায়েরের ছেলে।